ভদ্রলোক বাবেন্দু পোদ্দার এই বিদ্যালয়ে আমি কর্মে যোগ দেওয়ার পর থেকেই আমার সঙ্গে প্রথম আলাপ। তো আমার গলা আওয়াজ শোনা যাচ্ছে? তো প্রথম আলাপ এখানেই। সৌভাগ্যবশত আমি একটা জিনিস উল্লেখ করি, যে কারণে আমরা মনে হয় এখানে অনেকেই, আমরা না হলেও আমাদের পূর্বপুরুষরা একটা অন্য জায়গা থেকে এখানে এসে বসতি স্থাপন করেছে। মনে হয় এরকম লোকের সংখ্যায় বোধ হয় সব থেকে বেশি। তো সেখানে পূর্ব জায়গায় যেখানে আমরা বসতি ছিল একেবারে পাশাপাশি গ্রাম, কিন্তু পরিচয় ছিল না। চাকদায় বসবাস করেছি, একই বিদ্যালয়ের ছাত্র, পরিচয় ছিল না। আমার 1 বছর 1 ক্লাস নিচে পড়তো না রামলাল একাডেমি চাকদায়। তো এখান থেকে যোগদান করার পর খুব কাছ থেকে এই ভদ্রলোককে আমি দেখেছি, একসঙ্গে আমরা জীবনযাপন করেছি। এনার কথাগুলি সব আমি একটু কানে কম শুনি, সব হয়তো কানে যায়নি। আমার মনে হয়েছে এনার বায়োগ্রাফি যিনি ওটা উল্লেখ করেন তার ভেতরে হয়তো কিছু একটা খেদের সুর হয়তো প্রকাশিত হয়েছে। আমি বলবো না, এটা খেদ নয়। ওনার জীবনে কোনো এরকম সফল জীবন ব্যক্তি আমি বহুত লোকের সঙ্গে আমার পরিচয় হয়েছে, এরকম সফল জীবন পূর্ণ ব্যক্তি আমি খুব কমই দেখেছি, বা বলা যেতে পারে আমি দেখিনি। কি রাজনৈতিক জীবন, আমার জীবনও রাজনৈতিক জীবন কেটেছে, সামাজিক জীবন কেটেছে, পারিবারিক জীবন কেটেছে, তারপরে বিদ্যালয়ে শিক্ষকের জীবন কেটেছে। শিক্ষক তো অত্যন্ত সফল, আমার থেকে 1000 গুণ সফল শিক্ষক, আমি নিজেই ঘোষণা করে দিচ্ছি। তারপর তার ব্যর্থতা, আমি জীবনটাকে, আমার জীবন দর্শন একটু অন্যরকম। আমি কোনোটাকেই যখন যেটা করি সেটা খুব মন দিয়ে করি, কিন্তু মন দিয়ে করলেও কোনে একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে দেই, প্রশ্নবোধক চিহ্ন। তো সেই প্রশ্নবোধক চিহ্ন রাখার জন্য হয়তো কিছু সমস্যা আমার হয়েছে, কিন্তু সেই সমস্যাগুলোকে আমি সবসময় দেখেছি কিভাবে, যে কোনো সমস্যার পেছনে তো একটা কারণ তো অবশ্যই থাকবে। আমি জানি রাস্তা দিয়ে হাঁটার সময় ইটের হোঁচট থেকে আমার বুড়ো আঙুলের নখটাই উঠে গেল। তো দায়ীটা কে? রাস্তা দায়ী না আমার ইটের টুকরো দায়ী, না আমি দায়ী? আমি মনে করি ওটা আমি দায়ী, কারণ আমার কর্তব্য হচ্ছে রাস্তা দিয়ে যখন চলবো রাস্তা দেখে চলা আমার ডিউটি, আমি সেটা পালন করিনি, তাই আমার নখটা উঠে গেছে। এইরকম ভুল অনেকের হয়। অনেক সময় কাদায় লাফ দিয়ে পার হতে গেলাম, কিন্তু কাদাটা লাফ দিয়ে পার হতে পারলাম না, কাদাটা সিটকে জামায় লেগে গেল। কি করব? বাড়িতে গিয়ে ধুয়ে ফেললাম। ধুয়ে ফেলতে হবে, ধুয়ে না ফেললে তো চলবে না। আমার বন্ধু নিশ্চয়ই অতটা ধোয়ার চেষ্টা হয়তো করেননি, আমি ধুয়ে ফেলে দিয়েছি। সব যা হয়েছে ধুয়ে ফেলে দিয়েছি, পরিষ্কার হয়ে গেল জামা, ইস্ত্রি করে ফেলে দিলাম, আমি ইস্ত্রি করে দিয়েছি। কাজেই আমি বলবো আমার বন্ধু ভীষণ সফল, প্রতিটি ক্ষেত্রে সফল। উনি বলেছেন মার্ক্সবাদ লেনিনবাদ না পড়ে উনি রাজনীতিতে এসেছিলেন, আর আমি পড়াশুনো করে এসেছি। তাহলে কে ভুল কে শুদ্ধ কে বলবে? আমি কিন্তু পড়াশুনো করে এসেছি, ডিপলি পড়াশুনো করে এসেছি। এখনো ভুলে গেলেও যা নলেজ আছে অনেকের থেকে কম কিছু নেই আমার। কাজে ওটা ভুল শুদ্ধ আমি বলবো না, ওই ধুয়ে ফেলে দিলাম, ঠিক আছে, নোংরা লেগে গেছে, লাভ দিয়েছি, না বুঝে লাভ দিয়েছি, ধুয়ে গেছে। শেষ জীবনে এসে এরকম আমার মনে হয় সামান্য খেদ এসেছে। আমার মনে হয় এটা তার সফল লাইফ। এটার থেকে ওনাকে বেরিয়ে আসতে আমি অনুরোধ করব। আপনি এই ব্যতিক্রমী জীবন যেটা উল্লেখ করেছেন, আজকে এখান থেকে এটাকে ধুয়ে ফেলে দিলাম আমরা, এর পরবর্তী জীবনটা আমরা আপনি নতুন করে শুরু করুন। আমাদের সকলের সঙ্গে আমরা একসঙ্গে বসবাস করি, এইটুকু বলে আমি বক্তব্য শেষ করলাম। সুশীল স্যার আমাদের দিতে পারেন, উজ্জ্বলতার বেশি দরকার হয় যেখানে অন্ধকার বেশি। বিখ্যাত দার্শনিকের কথা,
যেখানে অন্ধকার বেশি সেখানে আলোকে বেশি বুঝতে পারে, নিজের দখল বেশি হয়। আবার মনে হয় আমাদের স্যার নবেন্দ্রবাবুজি হয় ওই ভেতরের দখলটা বেশি করতেই হয়েছে অনেকগুলো অন্ধকারকে দূর করবার জন্য। এই বইটা আপনাদের হাতে এখন আমরা তুলে দিচ্ছি। বইটাতে কি কি যে আমি আরেকবার একটু উল্লেখ করছি, আপনারা সবাই বইটাতে পড়বেন, শুধু নিজের প্রয়োজনে নয়। স্যার একটা কথা বলছিলেন, উত্তরসূরি উত্তর পুরুষের হাতে তুলে দেবেন। এর জন্য ডাক্তার হয়ে সেই ভ্যান চালকের ছেলে খুশিলাল সরকার স্যারের সাথে আর দেখা করেনি সেই মানিক বিশ্বাস বা মনোরঞ্জন বিশ্বাস কিছু যায় আসে না। ওনার কাজ আলো দেওয়া, উনি আলো দিয়ে গেছে। ক্ষোভের তো কোনো প্রশ্ন থাকতেই পারে না। এই বইটাতে আপনারা পাবেন সুবলবাবু আমাদের বিদ্যালয়ে ১৫ বছর চাকরি করে গেছে প্রধান শিক্ষকের ভূমিকায়। অথচ চাকদায় একটি বইয়ে উল্লেখ করা হয়েছে কিছুদিনের জন্য নাসরা স্কুলে এসেছে। ওই ওপারে যেমন কেউ কেউ বলে থাকেন নাসরাকে ও ন্যাসরা বলে তার চিন্তের অবহেলার সুরটাকে আমি শুনেছি, এবং আমি যেখানে যখন সুযোগ হয়েছে তার তীব্র টিপ ফর ক্যাট কিন্তু আমি দিতে ভুলি। তিনি আরো বলেছেন রামলাল একাডেমি তার প্রিয় বিদ্যালয়, প্রিয় মাস্টার মশাই শ্রী সুবল চন্দ্র মন্ডল। তিনি তার প্রিয় একটি ক্লাব বা প্রিয় গ্রাম নিশ্চিন্তপুর বাংলাদেশে। তিনি আরো উল্লেখ করেছিলেন, বইটা আপনারা পড়বেন, এত আন্তরিক উচ্চারণ, হয়তো আপনাদের ব্যাকরণ মেনে কথাগুলো তিনি হয়তো আপনাদের মনে হবে ব্যাকরণ মেনে কথাগুলো বলেননি। প্রত্যেকটা শব্দ অন্তর থেকে উচ্চারিত, এটা আমার মনে হয়েছে। কোভিড-19 সময় অভয়ার জন্য যে কান্না, তিনি কিন্তু কেঁদে থেমে থাকেননি, সরাসরি আন্দোলনের প্রতিবাদ করেছেন। শুধু তাই নয়, কোভিডের সময় মানুষের পাশে দাঁড়িয়েছে যতটা সম্ভব। অভয়ের কান্নার সময় যখন তিনি প্রতিবাদ করেছেন, তার এখনো সেই কান্না অনুরণন তার হৃদয়ে আমরা শুনতে পাই। তার কথার মধ্যে দেখবেন এগুলো পাবেন। একটা কথা ইতিমধ্যে বলেছেন, আমি শিক্ষক হতে শিক্ষকতা চাকরি করি, পড়ানোর জন্য। তবে কি জন্য? ছেলে মেয়েদের মনে মানবতা বোধ জাগিয়ে দেয়। আসলে কাজটা ওটাই। একজন শিল্পী বলেন না যে একটা পাথর থেকে তিনি কি বানিয়ে ফেলেছেন, একটা মূর্তি বানিয়ে ফেলেছেন। লোকে বলছে আর এটা কিভাবে বানালে? বলছে এটা সৌন্দর্য ইতিমধ্যে এটার মধ্যে ছিল, আমি শুধু বাড়তি পাথরটুকু ছেড়ে বাদ দিয়ে দিয়েছি। আমার মনে হয় একজন শিক্ষকের কাজ সেটাই করে গেছে। তিনি আরো বলেছেন, আমরা কেন মিথ্যে বলি? দেখবেন মনোবিজ্ঞানের কথা তিনি আলোচনা করেছেন, খুব ছোট ছোট 3-4 লাইনে পড়ে দেখবেন যে কেন আমরা মিথ্যে বলি। একটা মিথ্যের জন্য কখন মিথ্যে বানাতে হয়? কোন আপদ থেকে বাঁচতে, বিপদ থেকে বাঁচতে, আপাতত কোন সংকট থেকে বাঁচতে, বা কারোর কাছে ভালো হতে। কিন্তু শেষ পর্যন্ত সত্যের হাত থেকে আমরা বাঁচতে পারি না। এটা বই পড়ে আপনারা জানতে পারবেন। ইতিমধ্যে স্যার উল্লেখ করেছেন, তিনি যখন গোলাপ বাগ বানিয়েছেন
কেউ হয়তো বলেছে আপনি লঙ্কা বেগুন কেন লাগালেন না, তবে ওটা পয়সা পাওয়া যেত। উঠে আপনারা জানেন, উটকে যখন প্রশ্ন করা হয় এত গাছ থাকতে তুমি কাঁটা খাও কেন, উট বলেছিল ওটা জীবন যে তৃপ্তি সেটা আমি আর কোথাও পাই না। আমার মনে হয় নভেম্বর স্যার সেই পরম তৃপ্তি সারা জীবনে এই নিজেকে দখল করে যে কাজগুলো তিনি করে গেছেন। তারপর শেষ কথাটা এইটুকু বলি, লেখাপড়া হলো আপনার সন্তানদের এই কথাটা বলবেন। নভেম্বর স্যার বলেছেন তার উপলব্ধি থেকে এটা বলবেন যে লেখাপড়া হলো সবচেয়ে সহজতম জিনিস, সবচেয়ে সহজতম বিষয়, যদি সেখান থেকে আনন্দ পান আপনারা নিতে পারেন। শিক্ষকতার বিদ্যালয়ের কাজ, সে আনন্দ পান তার নির্মাণ, তার পরিবর্তন তৈরি করা। আর কারণ কেন তিনি বলেছেন এই কথাটা, কারণ যারা মাঠে কাজ করে সকালবেলা বেরিয়ে যায়, সারাদিন পরিশ্রম করে, খেলে দুপুরবেলা কটা পান্তা ভাত খেয়ে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে, লেখাপড়া প্রতি এত কিছু লাগে না। আজকের পৃথিবীতে প্রায় সকলের ঘরে একটা ফ্যান অন্তত আছে, আলো আছে, ব্যতিক্রম চারজন থাকতে পারে। ফ্যানের তলায় আলো জ্বালিয়ে আমরা যদি অধ্যয়ন করি সেটা কি খুব কষ্টে। এই কথাটা স্যার বলতে চেয়েছেন। আপনাদের সাথে মনে হলো স্যারের এই 1944 সাল থেকে 82-83 বছরের জীবনে তিনি যেন সার গল্পটুকু এই বইতে তার উপলব্ধিটা লিখেছেন। বইটা আপনাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হচ্ছে, আপনারা বইটা নিন। প্রত্যেককেই আমরা একটু চা তুলে দেব, তার প্রার্থনায় আমরা একটু শুনি। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুবীর ভৌমিক আমাদের মধ্যে উপস্থিত আছেন। তার কাছে আমরা আজকে এই অনুষ্ঠানে